কিছু কোনো হয়ে যাবে না, সম্ভব হবে না। যদি কোনোভাবে এই মহেশ মল্লিক জানতে পেরে যায় তাহলে যে আমার খুব বিপদ হবে গো মানবদা, খুব বিপদ হবে। না না, তুমি কি বলছো মানবদা? তোমার ভাই যে মহেশ মল্লিক তার হাতে খাবার নিয়ে বসে আছে, তুমি চলে গেলে সম্পত্তি হবে মহেশ মল্লিক আবার মানবদা তুমি কি বলছো? আমি সহ্য করতে পারছি না গো, আর আমি সহ্য করতে পারছি না বাবু। নিজের হাতে করে মানুষ করা ওই ছোট বাবুকে ওর বড় লোকের হাতে নির্মম ভাবে মানুষ করতে থেকে আমি খুব ধন্যবাদ করতে পারি। পাছে শয়তানটা আমাকেই জানবে মানবদা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই আবার পাশে মনে মনে ঠাকুরকে বলে বলছি, ও ঈশ্বর, এই মহাপাপুরের সাজা দিতে কবে তুমি উদয় হবে ঠাকুর, কবে তুমি উদয় হবে? মানবদা তুমি আমার বাবার প্রার্থনা ঈশ্বর শুনেছেন তোমাকে বলুন। আর সেই জন্যই তো এ সংসারের রক্ষা করতে হিসাবে তোমাকে পাঠিয়েছেন। মানবদা তুমি কিন্তু ভুল করছো মানবদা, তুমি ভুল করছো। তুমি যে আমার আমাদের ভুল হবে বাবু, তাই তোমার কাছে আমার অনুরোধ, আপনার মতো এই বাড়ি থেকে তুমি চলে যেও না, তাহলে ওই মহেশ মল্লিক আমার হয়তো আমার বন্ধুমণিকে একেবারেই শেষ করে দেবে গো, একেবারেই শেষ করে দেবে। না না মানবদা না, এই মহেশ মল্লিক যদি আমার মেম সাহেবের উপর সামান্যটুকু ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে একদম টুকরো টুকরো করে ফেলবো। আমার উপরে তোমার কি কিছু দয়া রাজা? দয়া নয় মেম সাহেব, দয়া নয়। তোমাকে আমি আমাকে তুমি বলো বলো রাজা বলো। তুই কি বলছিস রাজা? এই মনের অপ্রিয় গোপন সত্যটাকে তুই এভাবে ফাঁস করে দিস না রাজা, তুই এভাবে ফাঁস করে দিস না। এই মেম সাহেব যদি জানতে পারে যে তুই আজকে একটু একটু করে মেম সাহেবকে ভালোবেসে ফেলেছিস তাহলে যে রাজা আমার মনে মনে ওকে জানতে পেরে গেছে যে ওকে আমার স্বামী থেকে বেশি আপন করে মনে করে। মেম সাহেব বলো বলো রাজা, বলো। আমি আমি বলছিলাম কি আমার কোথাও এখান থেকে চলে যাওয়াটাই ভালো, আমি এখানে থাকবো না। এইসব কথা কেন বলছো রাজা? না মানে আমি একজন গুন্ডা, একজন মাস্টার, একজন সমাজ বিরোধী। এই সমাজের পক্ষ থেকে নোংরা আলোচনার মাঝে আমার জন্য তাই তাই আমার এই নোংরা আলোচনার সমাজে যদি আপনার এই পবিত্র মনটা অপবিত্র হয়ে যায় তাহলে তাহলে আমি নিজেকে যে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মেম সাহেব, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মেম সাহেব নয়, বলো বন্ধু। ওগো বন্ধু আমার আধার রাতে জমিনে হাতখানি রাখো হাতে, নির্ভয় নির্ভয় তোমার হাতে।
আপনার কাছে রাজা ভেবে ভুল করছেন স্যার। ভেবেছেন রাজা হয়তো পুলিশের মাঝে হাওয়া গোয়া হয়ে গেছে, কিন্তু এখানে এসে আপনার নকল গায়ে গেছে ওই রাজা মস্তানকে থেকে আমার সব ভুল হয়ে গেছে স্যার। আমারও ভুল ভেঙে গেছে। যেদিন ওই নকল গোবরান আমার ওর চাদর তুলেছিল, তাই তো ভাবি দুর্গায় বাড়িতে আসার কয়েকদিনের মধ্যে গোবরা কি এত শক্তি অর্জন করলো। এবার আমি কথা খেলবো, নতুন কথা। কি বললেন স্যার? দেখো কি হয়। কি যেন নাম বললে? ঝুমরি স্যার। ঝুমরি? হ্যাঁ হ্যাঁ তোমার পালিত বোন? হ্যাঁ স্যার। দুর্গাকে ভালোবাসে, রাজাকে ভালোবাসে। এই না 10,000 টাকা। আর ওই ভাইটাকে খতম করে দিয়ে ঝুমরিকে আমার ওই 7 নম্বর গোডাউনে নিয়ে আসবে। ওইখান থেকে আমি মহিষাসুর মর্দিনীর দেশ ক্রিয়েশন করবো। পুলিশ স্টেশন, আমি মহেশ মল্লিক বলছি। না না যে ঝুমরি তোকে মন প্রাণ দিয়ে এতদিন ভালোবেসেছিল, তাকে ভুলে তুই কিনা রাজা একজনকে আপন করার কথা ভাবছিস? অপরাধ করো না ঠাকুর, শুধুমাত্র বেঁচে থাকার তাগিদেই আমার আসল স্বামীকে ভুলে আমি লঙ্কার স্বামী হাত ধরতে বাধ্য হয়েছি। আমার স্বামী ফিরিয়ে নিয়ে গেছে যে আমি। মেম সাহেব, বলো রাজা। আমায় আপনি ক্ষমা করবেন। এই কর্তব্য আমাকে এখানে বেঁধে রাখতে চাইলে এই বিবেক যে আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে ম্যাডাম, রাজা আর সেই বিবেকের কানে আমি আবার পুরো জায়গায় চললাম ম্যাডাম। আমাকে বিপদের মাঝে একা ফেলে রেখে তুমি পালিয়ে যেতে চাইছো না রাজা? মেম সাহেব, পালিয়ে নয়, আমি আপনার স্বামী গোবরানকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমার চুরি করে দুর্ঘটনা ঘটে যায় রাজা। চলে রাস্তা নিজের প্রতি ভরসা রাখুন মেম সাহেব, দেখবেন আপনার কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ভগবান যা পারেনি এই মহেশ মল্লিক তাই করে দেখাবে। বুঝলে ভাই গোবরা? চাঁদ ডুবেছে, ফুল ছড়েছে, কদম তলায় কে তোর কপালে শনি লাগছে, এবার বাঁচাবে কে? তান্দুবেতে ফুল ধলেতে কদম তলায় লদ্দুর, দাদা আমার হলাম জাদা একটা বলো অসুর। কবে রে হারামজাদা? মিস্টার নকল গোবরাম ওরফে রাজা মস্তান। নিকান্তদা, তুমি যে আপনার খুঁজে ফেরা আসামি বলেছিলাম না, আমার ভাইয়ের ছদ্মবেশে এখানে লুকিয়ে আছে। আমার ভাইয়ের বউটাকে রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। এ গোবরা না রাজা, সেটা আমাকে তদন্ত করে দেখতে। বউ বউ এরা দিলা তখন থেকে আমায় খুব লাদা লাদা বলতে গেল গো। হ্যাঁ
আমি কি রাজা কি বলো? হ্যাঁ, হ্যাঁ, তুমি রাজা আমি রানী। চলো 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 চলো। সেদিন আমায় ধোকা দিলেও আজকে কি আমাকে ধোকা দিতে পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর বদল দেখতে ও রাজা। হ্যাঁ, ও রাজা। ও আমার স্বামী নয়, ও আমার স্বামীর মতো দেখতে রাজা। মস্তানকে লোককে আমি আমার স্বামী সাজিয়ে আমার ঘরে রেখেছি কেন জানো? কেন বাবা? আমার এই হামাগোবা ভাইটাকে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে দিয়ে তোমার দেহের ক্ষুধা মেটাতে? মেম সাহেবের সম্বন্ধে একটা বাজে কথা বললে তোর ওই জীবনটাকে আমি You are under arrest. এবার দেখো কি হয়, রাজা কানবেন না মেম সাহেব, আর কানবেন না। এ দুনিয়ার আমরা চোখের জলের কোনো দাম দেবে না। তাই বলছি মেম সাহেব, ওই চোখের জল মুছে ফেলে ওই দু চোখ দিয়ে শুধু আগুন ধরার মেম সাহেব, শুধু আগুন ধরার। রাজা এবার তো আমি আমার কি হবে রাজা? আমি চলে যাচ্ছি মেম সাহেব। এই কটা দিন আপনার স্বামী অভিনয় করতে করতে আপনার পাশে থাকতে গিয়ে নিজের অজান্তে যদি কিছু অপরাধ করে থাকি তার জন্য আমায় ক্ষমা করে দেবেন মেম সাহেব, আমায় ক্ষমা করে দেবেন। কিন্তু আমার কি হবে রাজা? এরা যদি আমার অসহায় সুযোগ নিয়ে আমার কোনো ক্ষতি করে দেয়? না মেম সাহেব, রাজা দুনিয়ার কোনো জেল নেই যে রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারে। রাজা তাই আমার একটা কথা কান খুলে শুনে রাখ, মনে জীবনে এই তোর জন্য আমার এই মেম সাহেবের দু চোখ দিয়ে যত ফোটা অস্ত্র ঝরবে তার যে হাজার করে রক্ত আমি তোর ওই শরীর থেকে বের করে নেব। কথাটা মনে রাখে। চলুন স্যার, আমায় কোথায় নিয়ে যাবেন চলুন। রাজা রাজা দিগন্ত তুমি চলে যাও না দিগন্ত না, তুমি অন্তত আমার জন্য কিছু করো দিগন্ত, আমার জন্য কিছু করো। আমি আইনের সেবক বেটা, তাই তো শুধুমাত্র আইনকে রক্ষা করাই ব্যক্তিগতভাবে আমি। দিগন্ত দা তবে একজন পুলিশ অফিসার হিসাবে আপনাকে কথা দিতে পারি, আপনার হাজবেন্ডকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করবো ম্যাডাম। দিগন্ত দা দিগন্ত দা দিগন্ত দা দিগন্ত দা দিগন্ত দিও না দিগন্ত দা। সাহেব পারবেন না। তুমি তার কাছে পৌঁছানোর আগে সে দুনিয়া থেকে হাবিশ হয়ে যাবে। না পারি না, পারি না রে সরকার, পারি না। আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবেন না। শুধু তোমার স্বামী নয় দুর্গা, আমার কথা মতো না চললে আজই হবে তোমার শেষ দিন। তার মানে এটা হলো তোমার ছাড়পত্র, বেঁচে থাকার দলিল। ওই করলে বাদ দে। না না না, আমি মরবো তবু ওই কাগজে আমি কিছুতেই সই করবো না। ওই সম্পত্তি আমার নামে হলেও ওই সম্পত্তির আসল মালিক আমার স্বামী। তাই আমার স্বামী ফিরে না আসা পর্যন্ত ওই দলিলে আমি সই করবো না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর অপেক্ষা করে আছি, কিন্তু আজ আর অপেক্ষা নয়। ওই সম্পত্তি লিখে দিবি কি না? এখন যদি না লিখিস তাহলে তোদের এই দুজনকে এই ঘরে পুড়িয়ে মারবো। বল করবি। ওকে মারবে না বলে ও আমাকে বাবা বলে রেখেছে।
বাবা বলে রে বাবা। ওর গায়ে আর একটা আঘাত দেবে, তোমাকে আমি একটা বৃদ্ধ পাগল মানুষকে তুমি এমন করে মারলে। বললাম এই সম্পত্তির জন্য আমি এই বাবাকে পর্যন্ত এই ঘরে পুড়িয়ে মেরেছি, আর সেই সম্পত্তির জন্য আজ এই ঘরে আবার তোদের দুটোকে পুড়িয়ে মারবো। স্যার 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। আবার কি হয়েছে সর্বনাশ? রাজা মোস্তান পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছে। তাই নাকি? হ্যাঁ স্যার, রাজা মোস্তান আপনার ওপর টার্গেট করতে পারে স্যার। তাই বড়বাবু আপনাকে থানায় গিয়ে সেন্টার নিতে বলেছে। এই জন্যই শালা এদেশের পুলিশরা পাবলিকের হাতে মার খায়। আজকে একটা ছিনচে চোরকে সাহায্য করতে পারে না। ওই রাজা মোস্তানকে আমি লিখে দেব। আপনি কি থানায় যাচ্ছেন স্যার? না, ওই রাজাকে খুঁজে বের করে জ্যান্ত ওই মাটিতে পুঁতে দিতে চললাম। আর তোকে একটা বিশেষ কাজের দায়িত্ব দিয়ে গেলাম। কি স্যার? যেভাবে ওই শয়তানকে দিয়ে ওই দলিলটাই সই করিয়ে রাখবি, আর সই করতে না চাইলে এই চাবুকটা দিয়ে ওর জ্যান্ত পিঠের চামড়াটা তুলে নেবে। এই রে ভাই, বাবা 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 কি কথা বলেন বাবা? বাবা কি চোখ খুলে তাকান বাবা? বাবা বাবা শুনতে পাচ্ছেন বাবা? বাবা কি অসহ্য যন্ত্রণা! জ্ঞান ফিরেছে বাবা। বাবা কি ঠিক আছেন তো বাবা? বাবা কি ঠিক আছেন তো বাবা? এই ছুরি, ওর কথা বাদ দে। ওই দলিলে সই করে দে বলছি। না, কখনো না, কখনো আমি দলিলে সই করবো না। আমি মরবো তো ওই দলিলে আমি সই করবো না, কখনো না। তবে মর রে তুমি তো নারী, তুমি যে এই দলের কাছে এইভাবে লাঞ্ছনা সহ্য করে চলেছ, তুমি তুমি আর কি শক্তি মহামায়া, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহধারণী, অভয়া শক্তি তুমি বড় প্রদায়িনী, জাগো তুমি আমি নয়ন জলে ধুয়ে
আমি তো এই বাড়ির কর্তা আশুতোষ বললে আশুতোষ বললে না, আমি আমার কর্তা বাবু। ভাই শো, আমি এখন বেঁচে আছি। হ্যাঁ তুই মাধব না? হ্যাঁ, কর্তা বাবু, আমি মাধব। এই দিনটি দেখার অপেক্ষায় আজ আমি এখন বেঁচে আছি। ঈশ্বর বড় করুণাময় গো, তাই তো আবার আপনাকে সংসারে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আপনি ওই বিস্তীর্ণ অন্ধকারে বোধহয় অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি, কিন্তু কিন্তু আজ আমার সব মনে পড়েছে গো, সব মনে পড়েছে। আমার দুই সন্তান বয়স 4 বাবারা আমার সেই সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য ওই বয়স বললি আমাকে এই বাড়িটার মধ্যে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল গো। কিন্তু কিন্তু আমি আত্মদান করতে করতে কখন নিজেকে হারাই। আর আপনি মারা গেছেন ভেবে বড়বাবু আপনাকে বস্তায় ভরে ওই গঙ্গাতে ভাসিয়ে দিয়েছিল। তারপর কোথায় কিভাবে যে আমি বেঁচে উঠলাম তার একমাত্র ওই ঈশ্বরই জানেন গো, ওই ঈশ্বরই জানে। কিন্তু তুমি কে মা? আমি আপনার ছোট ছেলে অভাগিনী স্ত্রী বাবা। কি বললে মা? তুমি আমার বাবার স্ত্রী? সেই দিনের সেই ছোট্ট হওয়া বাবার ছেলেটা আজকে আমার এত বড় হয়ে গেছে। কোথায় কোথায় গেল আমার সেই ছোট্ট বাবা? আমার কোথায় কোথায় বাবা কোথায়? ছোট বাবু এক বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। শুধু কি এই কথাটা শোনার জন্য তুমি কি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো? ওই অভিরামের মতো ওই বাবারাও আমার জীবন থেকে চলে গেল। অভিরাম আমার আর এক হতভাগা সন্তান। অভিজ্ঞতার বাবারামের মতো দেখতে হ্যাঁ, একদিন ওকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন যাযাবর তাকে চুরি করে নিয়ে চলে যায়। হারিয়ে যাওয়া আমার সন্তান অভিরাম, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। একই দিগন্ত তুমি অনেকক্ষণ আগে আমি এসেছি। এই ফ্যামিলির তাজ্জব কাহিনীটা শুনে তাজ্জব বেড়ে গেছে। মহেশ মল্লিককে এত বড় ক্রিমিনাল তা আমি ভাবতেও পারি। ওসব বলে বাদ দাও। এখন বাদ দাও দিগন্ত রাজা রেখে পুলিশের খবর থেকে পালিয়ে গেছে দিগন্ত। রাজা পুলিশের খবর থেকে পালিয়ে গেছে, রাজা কোথায়? ইলেকট্রিকের দিগন্ত রাত থেকে পালিয়ে যাওয়া এত সহজ নয় দুর্গা। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। বাবু কি বললে? তুমি বাড়ি বাড়ি সাহায্য করছো রাজাকে? হ্যাঁ দুর্গা, আমি জানি আইন হয়তো আমাকে বেইমান করবে, কিন্তু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। আর সেই জন্য তো মহেশ মল্লিককে মোকাবেলায় আমি রাজাকে রেখে দিই। না রেখেছেন না, ওই রাজা যদি সত্যই আমার অভিরাম হয় তাহলে ওকে আপনি নষ্ট হতে দেবেন না, নষ্ট হতে দেবেন না। আপনি আমাকে ওই অভিরামকে আমার কাছে ফিরিয়ে দিন দারোগা বাবু, আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনার হাত ধরে অনুরোধ করছি, আমি আপনার হাত ধরে অনুরোধ করছি। এ কি করছে কাকা বাবু? কি কাকা বাবু? তুমি আমাকে সেই দিনের সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকা বাবু? দিগন্ত? ও তার মানে তুমি আমার ওই কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে? হ্যাঁ কাকা বাবু, বাবা কারগিল যুদ্ধে শহীদ হন, সেই যুদ্ধে মাও মারা যান।
আমি মামার বাড়িতে কোনো রকমের নয়। বাবু আপনি আমাদের দিতেন লোক, আমাদের বাঁচান বাবু, আমাদের বাঁচান। আমার টেবিলের ভালো মন্দ দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। যোগ্য আমি তোমার উপরে ছেড়ে দিলাম। আমি আপনাকে কথা দিলাম টাকা বাবু, মহেশ মল্লিকের সমস্ত প্রকৃতির কাহিনী আমার জানা হয়ে গেছে। তার আগে চলো আমরা সবাই মিলে ছুটে যাই ও রাজার সংবারে। আর কোন কিছু নয় জানি পরক্ষণ দিয়ে ওভার ডিউটি নিয়ে কারখানায় আটকে রেখেছি। এটাই বলে পালানোর প্রথম সুযোগ। চলে আসবে আপনি। তা কি করে সম্ভব? কারণ এখন তো বড় বড় তারপরে কেমন এত বড় বেশন আমার ডিভোর্স হয়নি, তারপরে কেমন করে আমি নতুন করে ফিরে সেখানে তোমার হাত ধরে চলে যাবো? দাঁড়াও লাভলি, একে তুমি মাত্র 5টা মিনিট আমি তোমার কাছ থেকে ভিক্ষে চাইছি। হ্যাঁ, কি ব্যাপার পড়ার? ডিউটিতে ফাঁকি দিয়ে তুমি হঠাৎ বাইরে চলে এলে? আপনার ডিউটি চেয়ে আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করা যে আমার কাছে ভীষণ জরুরি স্যার। তাই তো আপনার ওই চাকরিতে রিজাইন দিয়ে আমি শেষ কর্তব্যটুকু পালন করতে। এই, কি আমার কর্তব্য? যার জন্য তুমি চাকরিটা ছেড়েছিলে? একজন মানুষ শুধুমাত্র আমায় ভালোবেসে তার আত্মীয় স্বজন পরিবারকে ছেড়ে প্রায় 1টা বছর আমার পাশে থেকেছে স্যার। আজ যে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানো কি আমার কর্তব্য নয়? শেষ কি বললে তুমি? আমি জানি আজ আর তুমি আমায় সেই আগের মতো ভালোবাসো না, কিন্তু আমি যে তোমার আগের মতোই ভালোবাসি লাভলি। আর সেই জন্যই তো অভাবের কারণে তোমার যে গহনাগুলি বন্ধক রেখেছিলাম সেগুলি তোমার হাতে তুলে দিলাম। তুমি আমাকে কয় না এই ওর কথায় বেশি পাত্তা দিয়ে না লাগলে ও তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার না, আমি কাউকে ব্ল্যাকমেল করছি না স্যার, কাউকে ব্ল্যাকমেল করছি না। বরং আমাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমি নিজের জীবনটাকে ব্ল্যাকলিস্টে ফেলে দিলাম স্যার, নিজের জীবনটাকে ব্ল্যাকলিস্টে ফেলে দিলাম। যাও লাভলি যাও, আমার মতো ওই কুড়ে ঘর ছেড়ে ওই অপরন্তু রাত বাঁচাতে গিয়ে রাজনীতি হয়ে থাকবে। যাও, আমি তোমায় হাসি মুখে বিদায় জানালাম লাভলি, হাসি মুখে বিদায় জানালাম। চলে এসো লাভলি, ওর অভিনয় দেখে অযথা টাইম নষ্ট করো না। চলে এসো। দাঁড়াও মহেশ মল্লিক, এবারে সংসারকে পথের ধুলোয় মিশিয়ে দিয়ে এবারে ওকে ফসলে নিয়ে আমি তোমাকে পালাতে দেবো না। না দাদা না, এ অভিমানের বসে নিজের অধিকারকে নিয়ে কারোর সাথে কোনো আপোষ করো না। শুভ বউকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে তোমার ওই অবাধ্য স্ত্রীকে শাসন করো। আজ আমি ওই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। ভয়ঙ্কর মল্লিকের গায়ে হাত তোলা, মল্লিকের গায়ে হাত তোলার পরিণামটা কি হতে পারে? তাহলে আরে তেল পেয়েছে তো ভাড়া। কি হলো রে ভাই, কি হলো? যদি আমি মারা যেতাম। না দাদা না, শুভ তোমাকে বেঁচে থাকতে হবে দাদা। তুমি আমাকে কথা দাও দাদা, বাবা মাকে আবার তুমি মেয়ে বাড়িতে ফিরিয়ে আনবে। তুমি আমাকে কথা দাও দাদা। শুভ তখন আমি আমাদের কি জবাব দেবো ভাই, কি জবাব দেবো? বলবে নিজের ভাই
দিন বাবা। কথা বলছিস না কেন ভাই? কথা বল ভাই, কথা বল। তোর চোখ দুটো এমন স্থির হয়ে গেল কেন? তবে কি তুই না কথা বল ভাই, কথা বল। তুই একটিবার শুধু কথা বল, একটিবার কথা বল। শয়তান মায়ের বললে তোমাকে আমি ছাড়বো না শয়তান। কিন্তু 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 তার আগে আমি বাবা মাকে ফিরিয়ে আনবো। শেষবারের মতো তারা তাদের শুভমকে দেখে না 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 না, শুভম নেই, শুভম নেই, শুভম নেই জানতে পারলে বাবা মা যদি সেই সুখ সহ্য না করতে পারে, তাদের যদি কোনো অঘটন ঘটে যায়, তাতে আমি তাদের বলবো তাদের শুভমটা ভাগ্য করতে বহু দূর দেশে চলে গেছে, বহু দূর দেশে চলে গেছে, বহু দূর দেশে। আমি পথ চলতে পারছি না, আমি পথ চলতে পারছি না। কত দিন রাত্রি হয়ে গেল, আমরা দুজনে কিচ্ছু খেতে পারিনি। তাই এই খিদের জ্বালায় আমাদের এই পেটটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন আমরা কোথায় গেলে এক মুঠো খাবার পাবো? শুধু এক মুঠো খাবার। দিন না বাবুরা, আমাদেরকে দু এক টাকা ভিক্ষে দিন। আমরা স্বামী স্ত্রী আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি, অন্তত কিছু পয়সা দিয়ে আমার স্বামীর খিদে মেটাবো। এইভাবে ভিক্ষে করে কেউ ভিক্ষে দেবে না কৈলাস কাকা। কাতর কণ্ঠে ভিক্ষে করতে হবে, তবে ভিক্ষে দেবে। ও বাবা গোসা বাবু গোসাইরা, ও 5 টাকা নয় 10 টাকা নয়, 5 টাকা নয় 10 টাকা নয়, 1 টাকা দাও, 1 টাকা দাও গো বাবু, 1 টাকা দাও, 1 টাকা দাও গো বাবু, 1 টাকা দাও। ও 5 টাকা নয় 10 টাকা নয়, 5 টাকা নয় 10 টাকা নয়, 1 টাকা দাও, 1 টাকা দাও গো বাবু, 1 টাকা দাও, 1 টাকা দাও গো বাবু।
তোরা কাটে না, এক মুঠো ভাত তাও জোটে না। দিন কাটে তোরা কাটে না, ও বাবু টাকা দাও তোমার দেখে তো ভিখারিটা মনে হচ্ছে না, তোমরা বুঝে কত বিক্রি করতে পেরেছো? এই নাও, আমি তোমাকে 10 টাকা বিক্রি দিলাম। দেখি তোমার হাতের এই মুটকিটা তুমি তুমি এটা কোথায় এনেছো? কিশোর, ওগো ওগো তোমার মনে আছে সেই দুর্গার সাথে আমাদের আরেকটা জমজ মেয়ে ছিল যার নাম ছিল মৌরি, আমরা তার হাতে ত্রিশূল দিয়েছিলাম, তোমার মনে আছে? আমার মনে পড়েছে আর কি, আমার মনে পড়েছে সেই ছোটবেলায় আমাদের গৌরী আর দুর্গা মাকে নিয়ে যখন আমি চরণ মেলায় চরণ পূজা দেখতে গেছিলাম, তখন আমাদের দুর্গা আর গৌরী দুই বোনে বাইরে ধরেছিল আমরা হাতে ত্রিশূল রাখবো, সেই মতে তাদের আমি ত্রিশূল লাগাই এবং সেই চিত্র দেখে আমরা তাদের ত্রিশূল লাগিয়েছিলাম। তারপর একটা অনেক বড় ঘূর্ণিঝড় উঠলো, সেই ঘূর্ণিঝড়ে সব কিছু উলট পালট করে দিয়েছিল, আর ওই মহান ঝড়ে আমাদের মেয়ে গৌরীকেও কোথায় যেন নিয়ে চলে গেল। কিন্তু আজ তোমার হাতে রাখা ওই মূর্তিটা দেখি আমার ঠিক মনে হচ্ছে তুমি আমাদের সেই গৌরী, তুমি আমাদের হারিয়ে যাওয়া গৌরী। তাড়াতাড়ি যাটা। তবে আমি বলতে থাকি, তবে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারে একজন তোমার দাদা। কোথায় তোমার দাদা? তোমার দাদা কোথায়? কোথায় তোমার দাদা? নিজের রক্তকে যখন নিজেই চিনতে পেরেছে তখন তোমাদের আপত্তি কিসের জন্য? তার মানে তুমি এখনো বুঝতে পারোনি? তোমার যদি ওটা আসল দাদা হতো তাহলে তোমাকে বাজে ঠান্ডায় কেন নামাতো বলো তো? তুমি কে বাছা? আমি হিজড়ে গো মাসিমা, আমি হিজড়ে। পরিচয়টা শুনে আমার মন ঘৃণা ধরে গেল, তাই বুঝি এই সমাজে যাই করে তবু আমি ভগবানকে ডেকে ধন্যবাদ জানিয়ে বলি, ওগো ঠাকুর, আমাকে তুমি পৃথিবীতে সুন্দর মানুষ না করে আমাকে হিজড়ে করে পাঠালে, তাই সন্তানের নাতিকে পথে পথে আমাকে ভিক্ষা করতে হয়নি, ভিক্ষা করতে হয়নি। তার মানে তুমি নিজের সন্তান ওনাদের বিক্রি করতে পথে নামিয়ে দিয়েছে। হে মা, আমাদের সন্তান আমাদেরকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে চোরের মতো তুমি চুপ করো। আমাদের
হিজড়ার হাতে পিস্তল। আমি না 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 আমি পালাই আমি পালাই মহেশ মল্লিকের অপরাধ কতদূর পর্যন্ত গিয়েছে তাই তদন্ত করতে আমরা সত্যভাবে ধরছিলাম। এখন বল, কে আমাকে খুন করেছে? ওই মহেশ মল্লিক আমাকে 10,000 টাকা লোক দেখিয়ে বাবা আমাকে ফোন করতে বলেছে স্যার। আমাকে পুরনো প্রতারণা করে নিয়ে যেতে বলেছে। ও সৌমতি সম্পন্ন ভদ্রলোকের দল যারা মোটা টাকা ঘুষ দিয়ে লুকিয়ে মোহর পেটে খুনের ছবি তুলিয়ে সেই ভুলটা যদি কন্যা সন্তান হয় তাকে নষ্ট করে দিয়ে পুত্র সন্তানের জন্য অপেক্ষা করে তার সর্বক্ষে দেখো। মেয়েরা নয় গো, বাবা মায়ের মর্ম শুধু মেয়েরাই বোঝে। মেয়েরা আমার সেই মেয়েরাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন শ্বশুর শাশুড়িকে কুকুরের অধম করে রাখে। আমি এসেছি বাবা, আমি এসেছি, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বাবা। তুই আমাদেরকে ফিরিয়ে দিতে এসেছিস বাবা, কিন্তু এই চোর বাবাকে ফিরিয়ে নিয়ে গেলে বাবা তোদের আমার সম্মান হবে না তো বাবা। আমরা বাড়িতে ফিরে গেলে বৌমা যে বাড়ি থেকে রাগ করে চলে যাবে বাবা। চলে গেছে মা, চলে গেছে। ওই মহেশ মল্লিকের হাত ধরে সে আমার ছেড়ে চলে গেছে। কিন্তু বাবা আগে তোমরা বাড়ি চলো, আর তারপর আমি তোমাদের সব বলবো। আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা আমার বাড়ি চলো বাবা, নইলে কিন্তু আমি আত্মহত্যা করবো। তুই যখন আমাদের দিকে এসেছিস আমরা কি না দিয়ে থাকতে পারি বাবা? ওগো, তুমি ছেলের সঙ্গে বাড়ি যাবে না? আমি যাব, ভগবান যা করে সবই তো মঙ্গলের জন্যই করে। এই ছেলে যদি আমাদেরকে বাড়ি থেকে না তাড়িয়ে দিত তাহলে আমরা কি আমাদের গৌরীকে ফিরে পেতাম? গৌরী, গৌরীকে বাবা, ওরে তোর বোন রে, আমার বোন। হ্যাঁ রে বড় রে, তোর বোন, তোর বোন গৌরী। আমি তোমার ছোট্ট বড় বৌদি। তুই আমার ছোট্ট বোন গৌরী। আয় বুকে আয় বোন, আয় বুকে আয়। ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ। আমার ঝুপড়ি বুলটা তার আসল পরিচয় পেয়ে গেছে। তখন আর আমার মধ্যে কোনো বাধা নেই। চলুন স্যার, আমায় খাইয়ে যাবে। মহেশ মল্লিক তোমার অভুক্ত শয়তান, তাহলে তাকে জানে ফেলা সম্ভব নয়। তাই তাকে ধরার জন্য আমরা তোকে প্রবিশন ব্যবহার করতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই সম্মানী সন্ধ্যায় হোটেলের মন্ডাইতে সমস্ত অতিথিদের নৃত্য এবং সুরের মঞ্চন্ন মাইক করতে আসছেন নবাগত নৃত্যশিল্পী মিস তানিয়া।
बहुत बढ़िया नाच, लेकिन महेश बाबू हमारे मान कहाँ है? এই তো শুনছি আপনার চোখের সামনে जय सिया राम, जय सिया राम। इतना खूबसूरत सिया राम, हम इधर कभी संबंध देखा इतना कम दुनिया में इतना बढ़िया सरकार ये অসম্মান মতো অসম্মান আপনি কি বলছেন? এ বড়িয়া মাল খুব সুন্দর মালটা এসব কি বলছেন আপনি? এই ভালোই তো এবং তোমার মতো টপলা মানের দাম 3 লাখ টাকা এই লাখটা देखिए महेश बाबू, इसमें पूरा 3 लाख रुपया है। থ্যাংক ইউ থ্যাংক ইউ বেঙ্গল ভাষার সাথে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে এসে আজকে আমাকে বিক্রি করে দিতে চাইছো? বিয়ে এই বয়স বলি গেল তুই বোকা নাকি যে যে একটা সেকেন্ডের মালকে বিয়ে করে তার বাসর সাজাবে ময়না হ্যান্ড ওভার করে দিলাম স্যার আর আমার অনেক দিনের শখ ছিল ওই মহিষাসুর মূর্তির নাটকের শুটিং করে মলায় কোনো একটা টিভি চ্যানেলে রিপ্লাই করব সে স্বপ্ন আমার পূর্ণ হতে চলেছে তাই এই টাকা দিয়ে আমি ওই মহিষাসুর মূর্তির শুটিং করতে চললাম জিওনা মাথা জিওনা অন্যের সুখের সংসার থেকে তোর তোর লজ্জা করে না? বল দেখ আমি কে। আপনি তোমার সেই সাজানো ষড়যন্ত্রের শিকার দিগন্ত। আমি মহাভুল করেছি, আমি অন্যায় করে স্বীকার করছি, তোমার আদর কাঠের থেকে ভেঙে দিয়েছেন, মহাভুল করেছি দিগন্ত। কেন রে শয়তানি কেন? কি ভুল করেছিলাম আমরা যে আমাদের সুখের স্বপ্ন আমাদের ভালোবাসাতে ভেঙে দিয়েছিলি? কি ভুল করেছে আমার বাবা যে আমার বাবা মাকে তুই আজ রাস্তায় ভিখিরি করে নামিয়েছি? বল এই শয়তানের বাচ্চা ছেলে আমাকে জাল নোট দিয়ে একই দিগন্ত তোমরা তাহলে এই চক্রান্ত করে হ্যাঁ আমরা চক্রান্ত না করলে তোর হাত থেকে মেয়েটাকে আমরা বাঁচাতে পারতাম না। এবার তোরাও বাঁচবি না শয়তানি আমার সঙ্গে বেইমানি ওদের থেকে আজ আমি এখানে গুলি করে মারবো এবার তোরাও আমার শয়তানি পুলিশে না না এবার আমি পলাই শয়তানের বাচ্চা মহেশ বলে তোকে আমি ছাড়বো না। ওগো তুমি এখানে কেন এলে? তুমি কি করলে? কেন তুমি এখানে এলে? কেন এলে তুমি এখানে?
বাবা আমাকে বললো সারা শরীরে এভাবে রক্তে ভেসে যাচ্ছে কেন? কি হয়েছে আমার কুকার? কি হয়েছে? মহেশ বললে ওনাকে গুলি করে। না! দিগন্ত, তুমি চুপ করে দাঁড়িয়ে দেখবে না? আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো দিগন্তদা। ওকে হাসপাতালে নিয়ে চলো। না গো না, তোমাদের আর কিছু করতে হবে না গো, তোমাদেরকে আর কিছু করতে হবে না। চুপ রে, তুই আবার ভালো হয়ে যাবি রে। তুই আবার ভালো হয়ে যাবি রে কুকা। তুই যে আবার ভালো হয়ে যাবি, আমাদের সেই হারানো সংসারটাকে আমরা আবার ঠিক সাজিয়ে দেবো রে। আবার ঠিক সাজিয়ে দেবো। না গো বাবা না, এই সংসারটা আমার কপালে আর নেই গো। তুমি কথা বলো। তুমি শুধু একবারে কথা বললে কুকা, একবারে কথা বল। মহিষাসুর মন্দির নাটকের শুটিংয়ে আছে নাটক আপনারা আগামী মহারাজ টিভি পর্দায় দেখতে পাবে। আর সেই জন্যই তো এই নাটকের শুটিং করার বিশেষ গণেশ থেকে আমি অভিনয় করার জন্য অপেক্ষা করছি। কিন্তু লক্ষ্মী সরস্বতী দুর্গা আর মহিষাসুরটা করে এসে পৌঁছায়নি, শুটিং হবে কখন? শুটিং হবে না। কেন স্যার? বোম্বাই থেকে আসার প্রডিউসার বলে দিয়েছে শুটিং ওইখানেই হবে। তাই তো লক্ষ্মী সরস্বতী দুর্গাকে নিয়ে করে আমি বোম্বাই চলে যাব। ওদিকে এখন তৈরি হতে বলো। না মানে বলছিলাম শুটিং না হোক, মেকআপ যখন হয়ে গেছে তখন একবার ডেকোরেশনটা এখানে সেরে ফেলা যাক। এই কি পাগলের মতো কথা বলছো? এখনো মহিষাসুরের মেকআপই হলো না, আর বলছো কিনা ডেট রিহার্সাল হবে। তুমি কোয়ালের মহিষাসুর বাবু, তাই তো তোমার এমনিতে যা চেহারা তাতে মেকআপের দরকারই নেই। একই তোমাকে লক্ষ্মীর মেকআপ করতে বলেছিলাম না? তোমার হাতে লক্ষ্মীর ঝাঁপিয়ে পড়বে অস্ত্র কেন? কোয়ালের মহিষাসুর বধ করতে লক্ষ্মীর হাতে লক্ষ্মীর ঝাঁপিয়ে থেকে এখন তোমাকে বধ করার জন্য আমার হাতে রয়েছে কাটারি। উল্লু কাটা। আমাদের একটা বস্তুর মেয়ে এত দূরে শ্রদ্ধা, তুমি কিনা আমার বস্তি মেয়ে নয়, বস্তি মেয়ে নয়, আমি হলাম
তাহলে তো এই পুরো পুরাণটাকে পাল্টে দিতে হবে রে শয়তান। একে তুই এখানে ঢুকে পড়লি কেন? পাগলা না রে পশু, পাগলা নয়, আমি তোরই জন্মদাতা বাবা আশুতোষ মল্লিক। যাকে তুই পুড়িয়ে মারার চেষ্টা করেছিলি। সর্বনাশ, তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি, নিজের চোখে তোর ওই নির্মল মৃত্যুটা দেখার জন্য। তুই কি আমায় মারবি? মারবো তো হবে। ও কথা বেঁচে গেছে। তুই বাঁচবি না দুর্গা, তুই আর বাঁচবি না। আমি তোকে সবার আগে তোকেই মারবো। এই রাজা তুই? রাজা নয় শয়তান, রাজা নয়, আমি তোরই আপন এক ভাই অভিরাম। অভিরাম? হ্যাঁ, আর এখন এই চরিত্রে এক অভিনেতা কার্তিক। কার্তিক? তোর মতো কলির মহিষাসুরকে বধ করতে আজকে দানব বিদরণী কলির দুর্গা ধরেছে ত্রিশূল। তুমি কি করলে দুর্গা? কেন তুমি নিজের হাতে আইন তুলে নিলে? এছাড়া আমার যে কোনো উপায় ছিল না স্যার। এই শয়তানটা আমার জীবনের সব দিকগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই তো ওকে আমি চিরদিনের মতো শেষ করে দিলাম। এবার আপনারা আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনারা আমাকে অ্যারেস্ট করুন। দয়া করে একটা সুযোগ দিন স্যার। গৌরী, হ্যাঁ গৌরী, এদিকে আয়। কি করছিস ওর সাথে? আমি সব শুনেছি গৌরী, তাই আমি রাজা নেই আজ তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম। বিদায়, চলুন চলুন, আমি বিদায় মা, বিদায় বাবা, বিদায়।